হ্যালো লিসেনার্স, দূর দূরান্ত কাছে দূরে শুয়ে বসে হাটে বাজারে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সকলকেই জানাই ভৌতিক শুভেচ্ছা। স্বাগতম আমাদের ভূতের গল্পে। অনেক দিন হলো ভূতের গল্প নিয়ে কোনো কাজ করা হয় না। এই কারণে শুরুর দিকে কিছু সমস্যা হতে পারে। আর আপনাদের কে কী ধরনের গল্প পছন্দ করেন অবশ্যই আমাদেরকে একটু জানাবেন, তাহলে আমরা সেই ধরনের গল্প কালেক্ট করার চেষ্টা করব এবং সেই ধরনের গল্প লেখারও চেষ্টা করব ইনশাআল্লাহ। তো খুব বেশি কথা না বাড়িয়ে চলুন গল্পে যাওয়া যাক। আচমকা ঘুম ভাঙতেই বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসে পড়ি। মনে পড়ে গেল সেই দুপুরে ঘুমিয়েছি, কিন্তু ডাক দিল কে আমাকে? রাতের গাড়িতে কিশোরগঞ্জ গিয়েছিলাম একটা বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে। বুঝতে পারলাম ডাকটা দিয়েছে সেই রুবেল ভাই, যে রুবেল ভাইয়ের বিয়েতে আমি এসেছি। রুবেল ভাই ডাক দিয়ে বলল, ঘুম আসছে না, চলেন একটা চা খেয়ে আসি। ফোনটা হাতে করে রুবেল ভাইয়ের পিছে পিছে বের হয়ে গেলাম। 15 থেকে 20 মিনিট হাঁটার পরে একটা নদীর পাড়ে নির্জন একটা চায়ের দোকানে গিয়ে বসলাম। পাশ দিয়ে রেল লাইনও আছে। দোকানে আমরা বাদে আরও 3 জন উপস্থিত। আমার আবার অপরিচিতদের সাথে কথা বলার অভ্যাস সেই ছোটবেলা থেকেই, তাই চায়ের অর্ডার দিতেই পরিচয় পর্ব শুরু করে দিলাম বাকি 3 জনের সাথে। রুবেল ভাই তখনও চুপ। 3 জনই ওই গ্রামের বাসিন্দা। একজনের নাম অমর, যিনি কাপড় ব্যবসায়ী। দ্বিতীয়জন ফারুক ভাই, মুদির দোকানদার। আর তৃতীয়জন হলেন গ্রামের মাতুব্বর, যার নাম লিয়াকত আলী। কিছুক্ষণ গল্পের পর কিউরিসিটি জাগলো এলাকার ভৌতিক গল্প শোনার জন্য। প্রশ্ন করলাম, আপনাদের এলাকায় হরর কোনো গল্প নেই? চায়ের দোকানদার হেসে দিয়ে বলল, ভৌতিক আবার কিরে বাবা, ভূতের গল্প না শুনে তুমি চাইলে নিজেই দেখা করতে পারো ভূতের সাথে। মানে মানে আবার কি? এটা বলেই সে প্রশ্ন করলো, কখনো মৃত মানুষের সাথে গল্প করেছো? বললাম না, এটা আবার কখনো হয় নাকি? সে আবার একটা হাসি দিয়ে বলল, হয় রে বাবা হয়। এতক্ষণে লক্ষ্য করলাম চায়ের দোকানে কোনো বাতি নেই, অথচ সব কিছু পরিষ্কার। বুকের মাঝে ধূপ করে একটা বাড়ি খেলাম। শরীরটা কেমন যেন ভারী হয়ে গেল। পাশ থেকে মাতব্বর সাহেব বলে উঠলেন, সারা জীবন অনেক বিচার সালিশ করেছি, আর এবার আরেকটা বিচার করব। এই বলেই আমার হাতের কনুই চেপে ধরল। রুবেল ভাই পাশে দাঁড়িয়ে তখনও হাসছে। কিছু বুঝে ওঠার আগেই পকেটে ফোনটা বেজে উঠল। ডান হাত যেহেতু মাতব্বরের হাতে, তাই বাম হাত দিয়েই ফোনটা বের করেই দেখি রুবেল ভাইয়ের ফোন। মোবাইলের লাইট জ্বলতেই চারদিকে ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেল। আমার আর কিছু বুঝতে বাকি রইল না। ওপাশ থেকে ভাই বলল, আপনি কই? অনেকক্ষণ থেকে আপনাকে খুঁজে পাচ্ছি না। বললাম, কোথায় আছি সেটা বলতে পারবো না ভাই, তবে পাশে একটা বট গাছ রয়েছে, রেল লাইনের পাশে একটা নদী, সেখানে একটা চায়ের দোকান। ফোনটা কাটতেই দেখি রাত 1:27 বাজে। এতক্ষণে খুঁজতে খুঁজতে রুবেল ভাইও এখানে পাশেই চলে এসেছিল। এসেই বলল, আপনি এখানে? এই হরর জায়গা দেখানোর জন্যই তো আমার বিয়েতে আপনাকে আরো জোর করে আসতে বললাম। প্রশ্ন করলাম, রুবেল ভাই, ওমর ফারুক আর লিয়াকত আলীকে? এটা শুনেই মনে হলো রুবেল ভাই বেশ ভয় পেয়ে গেল। বলল, তাদের আপনি কিভাবে চিনেন? বললাম, এই চায়ের দোকানেই তো তাদের সাথে পরিচয় হলো। এটা শুনে রুবেল ভাই আরো ভয় পেয়ে গেল। বলল, চায়ের দোকান মানে? চায়ের দোকান কোথায় পেলেন? পিছনে তাকিয়ে দেখতেই দেখি চায়ের দোকান বলে কোনো কিছুই নেই, সেখানে শুধু রয়েছে একটা বট গাছ। রুবেল ভাই দ্রুত হাতটা ধরে আমাকে বাড়ির দিকে টানতে শুরু করলো। বাড়িতে গিয়ে বলল, ভাই, আপনি যে ওমর ফারুক আর লিয়াকতের কথা শুনলেন না, এবং চায়ের দোকানদারের কথা, তারা আসলে মারা গিয়েছিল 6 বছর আগেই। চায়ের দোকানের সামনেই একদল ডাকাতের হাতে ওমর ফারুক আর লিয়াকত আলী কুপিয়ে জখম হয়ে মৃত্যুবরণ করে সেখানেই।
আর সেটা দেখে ওই চায়ের দোকানদার সেখানে স্টক করেই মারা যায়। সেই থেকেই ওখানে চায়ের দোকানটা বন্ধ। চায়ের দোকান বলে এখানে আর কিছুই নেই। মূল ভয়টা আমার ভিতরে কাজ করলো তখন। তাহলে আমি এত সময় কাদের সাথে কথা বলছিলাম? সবই ঠিক ছিল। তাহলে যে আমাকে ডেকে নিয়ে আসলো সেই রুবেল ভাইটা আসলে কে? আর যে রুবেল ভাই এখন আমার সাথে দাঁড়িয়ে, সেই রুবেল ভাইটা আসলে তাহলে কে? কোনো আছে? এই প্রশ্নের জবাব আমি খুঁজে পাইনি। যদি আপনাদের জানা থাকে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আসলে রুবেল ভাইটা কে ছিল।